নীল, 6টা বেজে গেছে কি? না, এখন মাত্র 5:30 বাজে। খুব ভালো যে তুমি টাইম দেখতে পারো। তুমিও শিখতে পারো। কুকু টিভি কিডস অ্যাপ ডাউনলোড করো और एवरीडे कुछ नया सीखो। সুধীর আর ভাবনা গরিব চাষি ছিল। ওদের ক্ষেতে ধান চাষের ফলন হতো, কিন্তু ওই গ্রামের মহাজন খুবই লোভী ছিল। ও চাষিদের কাছ থেকে খুব কম দামে চাল কিনতো। আরে সুধীর, তোর ক্ষেতের চাল তো খুবই সাধারণ রে। তুইও অন্যান্য চাষিদের মতো বাসমতি বা দামি চাল ফলা, বুঝলি তো? আপনি তো জানেনই মহাজন বাবু, দামি চালের জন্য দামি সারও লাগে। যে টাকা পাই তা দিয়ে আমি আমার সংসার চালাবো, না দামি বীজ আর সার কিনবো বলুন? তা ঠিক আছে, তোর এই চালের দাম তো মাত্র 10 টাকা দেব। ঠিক আছে মহাজন বাবু, যা হয় একটু বুঝে দিন। মহাজনের লোকেরা চালগুলো মাপলো। এখানে তো 30 কুইন্টাল আছে মালিক। 30 কুইন্টাল মানে 3000 কেজি। 10 টাকা করে হলে ও 30,000 টাকা। হ্যাঁ, এই নে। এই 30,000 টাকা ছিল সুধীরের সারা বছরের রোজগার। এই টাকায় ওকে গোটা বছর কাটাতে হবে। সুধীর নিজের ফসল থেকে অর্ধেক চাল নিজের বাড়িতে রেখে দিত, তাই ওর সারা বছর চালের কমই হতো না। এই না ভাবনা, এই টাকা দিয়ে ডালের বস্তা নিয়ে এসো, আর কিছু দোকানপত্রের জিনিস নিয়ে এসো। এইবার কি আমরা বাড়ির মেরামত করতে পারবো? হ্যাঁ, করাতে তো পারবো। 30,000 টাকা যে পেয়েছি। ঠিক আছে, তাহলে বাড়ির ছাদটার মেরামত করেই নিই। হ্যাঁ ঠিক আছে। সুধীর নিজের বাড়ি মেরামতের কাজ শুরু করে দিল। সুধীর ভাই, আমার মনে হয় না যে 8,000 টাকায় তোমার বাড়ির সমস্ত কাজ হয়ে যাবে। তাহলে কত খরচ হবে? না করে 10,000 টাকা তো লাগবে। তারপর গিয়ে পুরো বাড়ির বর্ষার হাত থেকে সুরক্ষিত হতে পারবে। ছাদ মেরামত করতে হবে, ঢালাই করে বাড়ি উঁচু করতে হবে। এগুলোর জন্য অন্তত পক্ষে 10,000 তো লেগেই যাবে। ঠিক আছে, আপনি কাজ শুরু করুন। সুধীর কন্ট্রাক্টরকে 10,000 টাকা দিয়ে দিল, আর ওর বাড়ির কাজ শুরু হয়ে গেল। কয়েকদিনের মধ্যে সুধীর আর ভাবনার বাড়ির মেরামত হয়ে গেল। বাড়ি তো ঠিক হয়ে গেল, কিন্তু আমাদের কাছে 1 বছরের জন্য মাত্র 20,000 টাকাই আছে। তুমি চিন্তা করো না, আমরা কিছু জিনিস সস্তায় কিনে নেব আর কোনো রকম ভাবে আমাদের সংসার চালিয়ে নেব। হ্যাঁ বাবা, এখন অন্তত পক্ষে আমাদের বাড়িতে বৃষ্টির জলের কোনো সমস্যা হবে না। ঠিক আছে। ভাবনা জিনিসপত্র পাল্টে নিল। ও ডালের পরিমাণ বাড়িয়ে দিল। এখন ওরা সপ্তাহে 1 বা 2 দিন তাজা সবজি খেতে লাগলো। ভাবনা, কাল তো রবিবার, তাহলে কাল তুমি বাঁধাকপির ঘন্ট রান্না করো। না না, আজকাল বাঁধাকপির অনেক দাম। আমি ভাবছিলাম কাল ফুলকপি বানাবো। ঠিক আছে, যেটা তোমার ঠিক মনে হয়। টাকা বাঁচানোর জন্য ভাবনা সস্তা সবজি রান্না করত, আর সুধীর আর সোনিও চুপচাপ ওই সবজি খেয়ে নিত। ওরা জানতো যে ওদের আর্থিক অবস্থা খারাপ ছিল। যাক, সুধীর আবার ফসল চাষ করলো আর জমিতে কাজ করতে লাগলো, আর এদিকে সোনিও স্কুলে যাতায়াত করতে লাগলো। আর এইভাবেই চলতে চলতে 10 মাস কেটে গেল, আর মাত্র 2 মাস বাকি ছিল নতুন ফসল কাটার। একদিন সোনি বাড়িতে এলো। মা, 2 দিন পর আমার স্কুল পিকনিকে যাচ্ছে অন্য গ্রামে। ওখানে মেলা হচ্ছে, আমিও যেতে পারি? বাবা, তুই জানিস তো টাকার কত সমস্যা আছে। তোর পিকনিকের জন্য টাকা কোত্থেকে আনবো? মা, আমার টাকা লাগবে না, আমি শুধু এমনিতেই ঘুরে চলে আসবো। যেতে দাও না ওকে, এমনিতেও আমার ওকে কোথাও ঘোরাতেও পারি না। সুধীর ওর মেয়ের হাতে 50 টাকার নোট দিল। এটা দিয়ে তুই নিজের জন্য কিছু কিনে নিস। ঠিক আছে বাবা। সোনি খুশি খুশি ওখান থেকে চলে গেল। তুমি তো জানো যে টাকার সমস্যা রয়েছে, এখন এতটা টাকা দেওয়ার কি দরকার ছিল? আমরা কেমন বাবা মা, আমাদের মেয়েকে কিছুই দিতে পারি না। যাই হোক, ও পিকনিকেই ঘুরে আসুক, সেই কারণে আমি ওকে 50 টাকা দিয়েছি। এমনিতেও আমাদের সোনি খুব বুদ্ধিমান। তুমি যদি ওকে টাকা নাও দিতে তবুও কিছু বলতো না। জানি তো, কিন্তু ও তো এখন ছোট, ওরও তো ইচ্ছে করে এটা ওটা খাওয়ার, তাই আমি ওকে 50টা টাকা দিলাম। একদিনে ওরও ইচ্ছে পূরণ হওয়াটা দরকার। যাক, ঠিক আছে। 2 দিন পরে সোনি তার বান্ধবীদের সাথে পিকনিকে গেল। ওখানে ওর সব বন্ধুরা দোলনায় চড়ছিল আর নিজেদের ইচ্ছে মতো জিনিস খাচ্ছিল। আরে সোনি, চল, ওই দেখ
নাম করা ফুচকা। না না, আমি খাবো না, তোরা সবাই খা। কেমন মেয়ে তুই, ফুচকার জন্য না করছিস? সোনির খুব ইচ্ছে ছিল যে ও ফুচকা খাবে, কিন্তু ও জানতো যে ওর কাছে টাকা কম আছে আর ও সেটা খরচা করতে চাইছিল না। এই টাকা দিয়ে আমি বাড়ির জন্য কিছু কিনে নেব, বাবা আর মায়ের সাথে মিলে খাবো। তখনই সোনি একটা বাঁধাকপির ভ্যান দেখতে পেল। বাবা তো বাঁধাকপি খুব পছন্দ করে, আর অনেক দিন ধরে আমাদের বাড়িতে বাঁধাকপি খাওয়া হয়নি। আজ আমি বাড়িতে বাঁধাকপি নিয়ে যাব। দাদা, একটা বাঁধাকপির কত দাম? একটার দাম 60 টাকা। আমার কাছে তো শুধু 50 টাকাই আছে। আমার বাবা বাঁধাকপি খুব ভালোবাসে। ঠিক আছে বাবু, তুমি 50 টাকাতেই বাঁধাকপি নিয়ে যাও। সোনি খুশি হয়ে ওই সবজিওয়ালাকে 50 টাকা দিয়ে দিল আর বাঁধাকপি কিনে নিল। সোনির সব বান্ধবীরা চুড়ি আর খেলনা কিনছিল, কিন্তু সোনি বাঁধাকপি কিনলো। ওই বাঁধাকপি নিয়ে সোনি বাড়িতে এলো। এই নাও মা। আরে, এটা আবার কি? বাবা 50 টাকা দিয়েছিল, সেটা দিয়ে আমি বাঁধাকপি এনেছি, সবাই মিলে খাবো। ভাবনা আর সুধীরের সোনির ওপর খুব গর্ব হলো। ভাবনা রান্নাঘরে ছিল। এই বাঁধাকপির তরকারি করব না পকোড়া, ওদের তো দুটোই খুব পছন্দ। যদি আমাদের কাছে দুটো বাঁধাকপি হতো। ভাবনা এই কথা বলতেই ওর সামনে দুটো বাঁধাকপি চলে এলো। ভাবনা অবাক হলো, এ আবার কেমন মায়া। আরে শোনো, শুনে যাও। দুজনে ওখানে গেল আর দুটো বাঁধাকপি দেখে অবাক হয়ে গেল। মা, আরো একবার চেষ্টা করো। যদি আমার কাছে 10টা বাঁধাকপি হতো। আর সঙ্গে সঙ্গে ওদের সামনে 10টা বাঁধাকপি ছিল। এ তো সত্যি জাদুর বাঁধাকপি। এর কাছে যত বাঁধাকপি চাইবে ততই পেয়ে যাবে। এবার আমাদের দুর্দিন তাড়াতাড়ি দূর হয়ে যাবে। আমাদের ঘরটা যদি পুরো বাঁধাকপিতে ভরে থাকতো। কিছুক্ষণের মধ্যে ঘরটা বাঁধাকপিতে ভরে গেল। সুধীর আর ভাবনা ওই বাঁধাকপি বিক্রি করে টাকা রোজগার করতে লাগলো। ওদের দুর্দিন শেষ হয়ে গেল। সোনির জাদুই বাঁধাকপি ওদের ভাগ্য বদলে দিল। আর জাদুই বাঁধাকপির কারণে সুধীরের পরিবারকে কোনো দিন টাকার দুর্দিন দেখতে হলো না। মুকেশ একজন গরিব মজুর ছিল। সে ছোটখাটো কাজ করে নিজের সংসার চালাতো। ওর পরিবারে ওর স্ত্রী ভূমি আর 2 ছেলে মেয়ে মিমি আর বান্টি ছিল। বাবা, আমার জন্য কি এনেছো? মা, দেখো বাবা এসে গেছে। বান্টি আর মিমি সব সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, কারণ ওরা জানতো যে ওদের বাবা কিছু না কিছু নিশ্চয়ই আনবে। এটা তোর জন্য আর এটা তোর জন্য। আর আমার জন্য? তোমার জন্য মালপত্র এনেছি। একজন শেঠ জঙ্গলে জড়িবুটি খোঁজার কাজ দিয়েছিল। বলছিল যে যদি ওকে আমি ভালো জড়িবুটি এনে দিই তাহলে দিনে আমাকে 500 টাকা দেবে। 500? হ্যাঁ, এই জন্যেই তো সকাল থেকে জঙ্গলে জড়িবুটি খুঁজে বেড়াচ্ছিলাম আমি। আজ 500 টাকা পেয়েছি, তাই মালপত্র আর চকলেট নিয়ে এলাম। ভালো করেছো তুমি হয়তো ক্লান্ত। যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি চা করে দিচ্ছি। ভূমি উনুনে চা চাপিয়ে দিল আর ওদিকে মুকেশ হাত মুখ ধুতে লাগলো। তখনই ওদের দরজায় ঠক ঠক শব্দ হলো। বাবা, মোহন কাকা এসেছে। মুকেশ মোহনের সাথে দেখা করতে গেল। আরে এসো এসো, একটা নতুন কাজ পেয়েছি, জড়িবুটি জড়ো করার। কাল থেকে তুমিও আমার সাথে চলো, শের দিনে 500 টাকা করে দেবে। বাবা দাদা, কাল থেকে আমিও তোমার সাথে যাব। আচ্ছা, চা খেয়ে যাস। ঠিক তখনই ভূমি 2 কাপ চা নিয়ে এলো। এই নাও ভাই। মোহন আর মুকেশ একসাথে চা খেতে লাগলো। কিছুক্ষণ পর চা খেয়ে মোহন চলে গেল। কি দরকার ছিল ওকেও কাজে নেওয়ার? সেটের আরো লোকের প্রয়োজন ছিল, তাই ভাবলাম ওকেই কাজে ঢুকিয়ে দিই। তুমি তো তোমার ভাইকে ভালো করেই চেনো। যদি কোথাও কোনো গন্ডগোল করে তাহলে সমস্ত দোষ তোমার ঘাড়ে চলে আসবে। আরে জড়িবুটিতে আর কি গন্ডগোল করবে বলো ভূমি? আমার কাজ হলো তোমাকে বোঝানো, বাকি তোমার ইচ্ছে। তোমার ভাই তুমি দেখো। ভূমি চাইছিল না যে মুকেশ মোহনকে নিজের সাথে কাজে রাখুক। যাক, পরের দিন মোহনকে মুকেশ তার সাথে কাজে নিয়ে গেল। শেঠজি, ও হলো আমার ভাই মোহন, ওরও কাজের খুব প্রয়োজন। ঠিক আছে, তুমি ওকে তোমার সাথে নিয়ে যাও, কিন্তু বুঝিয়ে দিও যে জঙ্গলে যেন সাবধানে থাকে। জঙ্গলে ঘটে যাওয়া যে কোনো দুর্ঘটনার জন্য আমি দায়ী থাকবো না। আচ্ছা শেঠজি,
জঙ্গলে বিপদ আছে, এটা আমি ভালো করে জানি। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমিও কাজে লেগে পড়ো। মুকেশ মোহনকে ওর সাথে জঙ্গলে নিয়ে এলো। আমি এই দিকে চলে যাচ্ছি, তুই ওই দিকে যা। ঠিক আছে দাদা। দুই ভাই আলাদা আলাদা দিকে চলে গেল আর জড়িবুটির জোগাড় করতে লাগলো। কয়েক ঘন্টার মধ্যেই দুজনের ঝোলাই ভরে গেল আর তারপর দুজনেই জঙ্গল থেকে বেরিয়ে গেল। সমস্ত জড়িবুটি শেঠকে দিয়ে ওরা দুজন শেঠের কাছ থেকে 500 টাকা নিয়ে নিল। কিছুদিন ধরে এই ধারাবাহিকতা চলতে লাগলো। মুকেশ আর মোহন শেঠকে জড়িবুটিগুলো দিয়ে যেত, টাকা রোজগার করতে লাগলো। তারপর একদিন মুকেশ জঙ্গলে জড়িবুটি জড়ো করছিল। হঠাৎ করে একটা বড় বটগাছ ওর ওপর পড়ে গেল। মুকেশের চিৎকার শুনে মোহন দৌড়ে ওর কাছে এলো। ওই গাছটা সরালো আর সঙ্গে সঙ্গে মুকেশকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল যে মুকেশকে কোনো চিকিৎসা বা ওষুধ দিয়ে সুস্থ করা যাবে না আর ও চিরকাল বিছানাতেই থাকবে। কিছুদিন পর্যন্ত হাসপাতালে মুকেশের চিকিৎসা চলল। তারপর ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। মুকেশ কখনোই আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না আর ওর সংসারের একাই রোজগারে ছিল। এখন সংসার চলবে কি করে এই চিন্তায় গোটা পরিবারকে জ্বালাচ্ছিল। কিছুদিন পর ওদের মালপত্র আর টাকা শেষ হয়ে গেল। এবার কি হবে? সংসার চলবে কি করে? তুমি এত চিন্তা ভাবনা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। তুমি একটা কৌটো থেকে কিছু টাকা বের করলো। এই টাকাগুলো আমি জমিয়ে রেখেছিলাম, এখন এইগুলো দিয়ে কিছু জিনিস কিনে নিয়ে আসি। মিমি, তুই আধা কিলো আলু নিয়ে আয়। ঠিক আছে মা। মিমি বাজারের দিকে চলে গেল। বাজারে ও আলুর দাম জিজ্ঞাসা করতে লাগলো। আলু কত করে দাদা? 30 টাকা কিলো। বাবারে, এত দাম! আমার টাকা বাঁচাতে হবে, একদম সস্তা আলু কিনে নি। মিমি অন্য দোকানে জিজ্ঞাসা করলো। 30 টাকা, সব জায়গায় একই দাম, নিতে হলে না। মিমি সব সবজিওয়ালার কাছে দাম জিজ্ঞাসা করতে লাগলো। তারপর হঠাৎ বাজারের কোনায় ও একজন বুড়ো লোককে দেখলো যে আলু বিক্রি করছিল। আরে সোনা, আলু নিয়ে যাও, আমার নিজের ক্ষেতের এটা। দাম কত? 10 টাকা কিলো। মাত্র? সস্তা দাম শুনে মিমি সঙ্গে সঙ্গে 1 কিলো আলু কিনে নিল। তারপর ও নিজের বাড়ির দিকে দৌড়ে গেল। মিমি যখন বাড়িতে পৌঁছালো, এই নাও মা। এ কি, এত নোংরা আলু নিয়ে এলি? একটু দেখে আনতে পারলি না? মা, এটাই সব থেকে সস্তায় ছিল, মাত্র 10 টাকা কিলো ছিল। আমি 1 কিলো নিয়ে এসেছি, বাকি সব জায়গায় 30 টাকা দাম ছিল। ঠিক আছে। ভূমি ওই আলুগুলো ধুলো, তখন সমস্ত আলুর রং বদলে গেল। কোনো আলু লাল আর কোনোটা সবুজ ছিল। এ আবার কিরকম আলু? রং বেরঙের। মা, এই রং বেরঙের আলুর যদি পরোটা পেতাম তাহলে। বান্টি সবে এটা বলেছিল আর ওর সামনে রং বেরঙের আলুর পরোটা চলে এলো। ভূমি নিজের চোখ দুটোকে বিশ্বাসই করতে পারছিল না। হে ভগবান, এগুলো কোথা থেকে এলো? কি জানি মা, এত একদম জাদু। মা দেখো, একটা আলু উধাও হয়ে গেছে। কি? দাঁড়াও, আমি অন্য কিছু চাইছি। যদি আমাদের কাছে একটা কুকুর থাকতো। আর বলতেই মিমির হাতে একটা কুকুর চলে এলো আর একটা লাল আলু উধাও হয়ে গেল। মনে হয় তুই যে আলু এনেছি সেটা জাদু আলু। আমরা যখনই কোনো ইচ্ছের কথা বলছি তখনই একটা আলু উধাও হয়ে যাচ্ছে। এবার শেষে একটাই আলু আছে, ভেবে চিন্তে চাইতে হবে। মা, প্রচুর পরিমাণ টাকা চাও যাতে বাবার চিকিৎসা করাতে পারি। না মা, তুমি বাবাকে সুস্থ করিয়ে দাও। ভূমি চিন্তা করছিল ও নিজের স্বামীকে সুস্থ করাবে আর নিজের পরিস্থিতিও ঠিক করাতে চেয়েছিল। কিছুক্ষণ ভালো করে চিন্তা করার পর, আমি চাই যে আমার স্বামী নিজের পায়ে দাঁড়িয়ে নিজের নতুন বাংলোর বাইরে, যার মধ্যে সমস্ত সুখ সুবিধা থাকবে, এত টাকা থাকবে যে আমাদের কখনো টাকার অভাব থাকবে না। আর সঙ্গে সঙ্গে জাদু হয়ে গেল। ওরা সবাই বিশাল এক সুন্দর বাড়িতে ছিল যেখানে সমস্ত সুখ সুবিধা ছিল আর মুকেশ নিজের পায়ে দাঁড়িয়েছিল। ভূমি নিজের কান্না থামাতেই পারল না। ধন্যবাদ ঠাকুর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভূমি আর ছেলেমেয়েরা মুকেশকে জড়িয়ে ধরল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। ডাক্তার তো একেবারে অসম্ভব বলে দিয়েছিল।
ভূমির বুদ্ধির জন্য ওর সমস্ত সমস্যা একসাথে দূর হয়ে গেল। ওর কাছে একটাই জাদু আলু বেঁচে ছিল, যার কাছে ও একটাই ইচ্ছে চাইতে পারত, কিন্তু ও সবকিছু একসাথে চেয়ে সমস্ত সমস্যায় দূর করে দিল। রং বেরঙের জাদু আলু উধাও তো হয়ে গেল, কিন্তু মুকেশের পরিবারকে আনন্দে ভরে দিয়ে গেল। নন্দন একজন কৃষক ছিল। ওর নিজের কোনো জমি ছিল না, তাই ও লালার ক্ষেতে কাজ করত। ও সারা দিন ক্ষেতে কাজ করত, আর যখন ফসল কাটানো হতো তখন লালাজি ওখানে চলে আসতো। আরে বাহ বাহ, গোলু মলু সব সবজি নিয়ে চলো। আরে লালাজি, আমার ভাগটা তো আমি ভুলে গেছি। লালা ওর লোকদের ইশারা করলো, আর ওর লোকেরা কিছু সবজি আর ধান আলাদা করে দিল। লালাজি, এটা তো কম। আচ্ছা, তুই এখন বড় বড় কথা বলছিস, হ্যাঁ? তুই আমায় বলবি কোনটা কম আর কোনটা বেশি। লালাজি, এটা আমার প্রাপ্য। আমি সারাদিন আপনার খেতে কাজ করি, তাই আমাকে তো আমার প্রাপ্যটা দিতেই হবে। হ্যাঁ, বড় বড় কথা বলছিস তুই? দাঁড়া, তোর আমার খেতে কাজ করার হলে কর, তুই এইটুকুই ভাগ পাবি, বুঝেছিস? লালাজির লোকেরা বাকি সব আনাজ আর সবজি নিয়ে নিল আর ওখান থেকে চলে গেল। নন্দন হতাশ হয়ে পড়ল। আমি এখন এত অল্প সবজি বেচে আর কত টাকাই বা কামাবো? হে ভগবান, আমায় কিছু তো সাহায্য করো। ওই সবজি আর আনাজ নিয়ে নন্দন বাজারে গেল। ওখানেও ব্যবসায়ীকে সবজি বিক্রি করলো। এই সব সবজির দাম 500 টাকা, আর এই ধানের হলো 1000 টাকা। এই নাও ভাই। সারা মাস কাজ করে নন্দন মাত্র 1500 টাকা পেল। ও হতাশ হয়ে পড়ল আর ওর বাড়ির দিকে যেতে লাগলো। রাস্তায় ওর একটা বুড়ির সাথে দেখা হলো। বাবু, আমায় একটু সাহায্য করবে? 2 দিন ধরে কিচ্ছু খাইনি। যদি তোমার কাছে কোনো খাবার থাকে তাহলে আমায় দাও। আমার কাছে তো খাবার মতো কিছুই নেই। তাহলে আমাকে কিছু টাকাই দাও বাবু, আমি কিছু খেয়ে নি। নন্দন ওর পকেটে হাত দিল। ওতে মাত্র 1500 টাকা ছিল। নন্দন একটা 100 টাকার নোট ওই বুড়ি মহিলাকে দিয়ে দিল। তোমার নিজের টাকার অভাব, আর তুমি আমায় টাকা দিচ্ছ বাবু। ভগবান তোমার সব সময় মঙ্গল করুন, সুখে থেকো। নন্দন ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন ওই বুড়ি মহিলা ওকে আটকালো। দাঁড়াও বাবু, তুমি আমায় সাহায্য করেছো, আমিও তোমাকে কিছু দিতে চাই। আমার কাছে বেশি কিছু তো নেই, কিন্তু এটা টমেটোর চারা, এটা তোমার বাড়ির বাগানে পুঁতে দিও। নন্দন ওই টমেটোর চারা নিল আর ওখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছে ও সব কিছু ওর বউকে বলল। লালা দিনের পর দিন রক্ত চুষে খাচ্ছে, ও কোনোদিনও আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। ও তো ওরকমই অসভ্য লোক, কিন্তু তুমি ভালো করেছো ওই বুড়ি মহিলাকে টাকা দিয়ে। অন্তত উনি একবেলা তো খেতে তো পারবে। দাও, এই চারাটা আমি লাগিয়ে দিচ্ছি। মিনা ওই চারাটা বাগানে পুঁতে দিল। পরের দিন সকালে সূর্যোদয়ের পরে মিনা চারায় জল দিতে বাড়ির বাইরে এলো, আর টমেটো চারাকে দেখে অবাক হয়ে গেল। আরে কি গো, শোনো, তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে? ওই দেখো, টমেটো গাছে সোনালি টমেটো। এটা সোনালি টমেটো না, সোনার টমেটো। মানে ওই বুড়ি মহিলা আমাকে জাদুর টমেটো চারা দিয়ে গেছেন? উনি কোনো সাধারণ মহিলা ছিল না, উনি কোনো ভগবান ছিল, ভগবান। মিনার এই কথা বলার পরে ওই চারা থেকে ধোঁয়া বেরোলো, আর ওই বুড়ি মহিলাকে দেখা গেল। ভগবান সবার কাছে নিজে আসতে পারে না, তাই ভালো লোককে চেনার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। নন্দন, তুমি ভালো মানুষ, তাই এই সোনার টমেটো গাছ আমি তোমায় দিয়েছি। এই গাছটা রোজ একটা করে সোনার টমেটো দেবে, কিন্তু সাবধানে থেকো, যদি কেউ এই গাছটা নেয়ার চেষ্টা করে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। ওই ধোঁয়া আকাশের দিকে উড়ে গেল, আর নন্দন আর মিনার তো কপালই খুলে গেল।
ওই সোনার টমেটো বিক্রি করে নন্দন নিজের ক্ষেত কিনে নিল। আর নন্দনের ছোট্ট বাড়ি এখন দোতলা বাংলো হয়ে গেল। নন্দন আর ওর বউ মিনা এখন খুব খুশি ছিল। সোনার টমেটোর কথা সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর লালাও এই কথা জানতে পারল। সোনার টমেটো, ওই সোনার টমেটো গাছের জন্য নন্দন রাতারাতি বড়লোক হয়ে যাবে। ওই গাছটা আমার চাই, যেভাবেই হোক আমার চাই। চলো, তোমরা সবাই চলো। লালা রেগে মেগে নন্দনের বাড়িতে গেল। নন্দন, নন্দন, বাইরে বেরো। কে কে ক্ষুধার্ত কুকুরের মতো চিৎকার করছে? তোর এত বড় সাহস, তুই আমাকে ক্ষুধার্ত কুকুর বললি? ভুল হয়ে গেছে লালাজি, আপনাকে তো শুয়োর বলা উচিত ছিল, তাই না? হাসছিস? আমার ওপর হাসছিস? 2 পয়সা হয়েছে বলে তোমরা দুজন আমার মজা ওড়াচ্ছ? বলু বলু, নন্দনের বউকে ধরে ফেল। ভোলু মোলু তখনই মিনার হাত বেঁধে দিল। আরে আরে, এ কি করছো? চল আমাদের সাথে। ছেড়ে দাও আমায়। আমার বউকে ছেড়ে দে, ছেড়ে দে লালাজি। এইবার তো পথিক এসেছে পথে। তুই তোর বউকে যদি চাস, তাহলে ওই সোনার টমেটো গাছ আমাকে দিয়ে দে, আর বউকে নিয়ে নে। কিন্তু সাবধান থেকো, যে এই গাছটা তুলতে চাইবে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। নন্দনের বুড়ি মহিলার কথা মনে পড়ল, আর ওর মুখে হাসি ফুটল। আমি দেব, আমি তোমাকে ওই গাছ দেব, কিন্তু তোমাকে নিজে ওই গাছটা মাটি থেকে তুলতে হবে। বাবা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা আর কি বড় ব্যাপার। নন্দন লালাকে বাগানে নিয়ে গেল। ওই হলো সোনার টমেটো গাছ। বাবা বাবা, এখন এই গাছ পুরো আমার হয়ে যাবে। লালা যে গাছটা তোলার চেষ্টা করলো, মাটি থেকে গাছের লম্বা লম্বা শিকড় বাইরে বেরিয়ে এলো, আর লালার শরীরকে আঁকড়ে ধরলো। আরে আরে রে, কে বলু বলু, আমায় বাঁচা 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 বাঁচা, আমায় বাঁচা। লালাকে বাঁচানোর জন্য ওর চেলারা এলো, আর গাছের শিকড় ভোলু মলুকেও আঁকড়ে ধরলো। বাঁচাও, আরে বাঁচাও বাঁচাও। আরে লালা, তোর জন্য আমরাও ফেসে গেলাম, বাঁচাও। গাছের শিকড় লালার সাথে সাথে ভোলু মলুকেও মাটিতে ঢুকিয়ে দিল। আর আমাদের কেউ বিরক্ত করবে না। একদম। লালার মৃত্যু হলো, আর সেদিনের পর থেকে নন্দন আর মিনার পাশাপাশি গ্রামবাসীদের জীবনেও শান্তি ফিরে এলো। সবাই লালার হাত থেকে মুক্তি পেল। নন্দনের সোনার টমেটো গাছ ওকে তো বড়লোক বানালোই, পাশাপাশি ও লালার মতো খারাপ লোককেও শেষ করলো।